ইতিহাসে বিরল। ভারতের সহায়তা না আসলে বাংলাদেশের স্বাধীনতা আরও বিলম্ব হতো, ঝরত আরও প্রাণ। ইন্দিরা গান্ধীর ভারত কিভাবে খাদ্য, বস্ত্র থেকে শুরু করে থাকার জায়গা পর্যন্ত সবকিছুই বাংলাদেশকে দিয়েছিল, সেই সম্পর্কে বিস্তারিত জেনে নিন। 1971 সালে পাকিস্তানি সেনা অভিযানের কারণে বাংলাদেশ তথা পূর্ব বাংলা থেকে প্রায় 1 কোটি মানুষ ভারতে ঢুকে পড়ে। উত্তাল 71-এর মার্চ থেকে 16 ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ থেকে ভারতের বিভিন্ন রাজ্যে মোট 98,99,305 জন শরণার্থী প্রবেশ করে। তখন ভারত সরকার এই বিপুল পরিমাণ মানুষের দায়িত্ব নেয়। প্রতিদিন বাংলাদেশ থেকে দলে দলে নারী পুরুষ মাথায় একটি করে পুটলি নিয়ে শরণার্থী হয়ে ভারতে পাড়ি দিত। ভারতের সাধারণ মানুষ ও সরকারের জন্য এত মানুষের জায়গা দেওয়া বেশ কঠিন ছিল, কেননা মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ থেকে গড়ে প্রতিদিন 40,000 শরণার্থী ভারতে প্রবেশ করেছে। বাংলাদেশ থেকে ভারতে ঢুকে পড়া বিপুল সংখ্যক শরণার্থীর কারণে পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা রাজ্যের উপর অর্থনৈতিক ও সামাজিক চাপ বেড়ে গিয়েছিল। এটি ছিল বিশ্বের ইতিহাসে সর্বাধিক শরণার্থী বিপর্যয়। তবুও ভারত সাধ্যমতো সহযোগিতার চেষ্টা করেছিল। ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী 1971 সালের 16 মে বাগডোগরা এয়ারপোর্টে নেমে সেখান থেকে হলদিবাড়ি ও দেওয়ানগঞ্জ শরণার্থী শিবির পরিদর্শন করেন। মুক্তিযুদ্ধের সময় ভারত পূর্ব বাংলার মানুষকে শুধু জায়গায় দেয়নি, নিপীড়িত মানুষের জন্য বিশ্ব দরবারে জনমত গড়ে তুলেছিল। বিশেষ করে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী মুক্তিযুদ্ধের সপক্ষে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি তুলে ধরেন। তিনি পাকিস্তানি বাহিনীর বর্বরতার কথা বিশ্বের বিভিন্ন দেশকে বোঝানোর জন্য জুন মাস থেকে দেশে দেশে সফর শুরু করেন। পাকিস্তানি বাহিনী কিভাবে পূর্ব বাংলার জনগণকে নিষ্পেষণ করছে এবং এর ফলে ভারত কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, ইন্দিরা গান্ধী সে বিষয়টি বিভিন্ন দেশের সরকার প্রধানের কাছে তুলে ধরেন। এছাড়া ভারতের বুদ্ধিজীবীরা শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবী সমিতি গঠন করে বাংলাদেশের জন্য অর্থ সংগ্রহ করেছিল। 1971 সালের 17 এপ্রিল বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত হবার 1 সপ্তাহের মধ্যেই ভারতের স্বীকৃতি চেয়ে চিঠি দেন বাংলাদেশের সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম। কিন্তু কৌশলগত কারণে ভারত তখন সাবধানী ছিল। বাংলাদেশের অস্থায়ী সরকার ভারতের মাটিতে বসেই পরিচালিত হতো, এতে ভারত সরকারের সর্বাত্মক সহায়তা ছিল। এছাড়া মুক্তিবাহিনীর সদস্যরা ভারতের মাটিতেই প্রশিক্ষণ নিয়েছে এবং ভারত তাদেরকে পর্যাপ্ত সরবরাহ করেছে। বিশেষ করে ভারতের সেনাবাহিনী বাংলাদেশকে দারুণ সহায়তা করেছিল। এপ্রিলের শেষের দিকে ভারতের মাটিতে বাঙালি যুবকদের ট্রেনিং দেওয়া শুরু হয়। এছাড়া মুজিব বাহিনী গঠিত হলে ভারতীয় সেনাবাহিনী জুন থেকে নভেম্বর পর্যন্ত তাদের ট্রেনিং দেয়। পাশাপাশি অসংখ্য বেসামরিক লোককে ভারত সরকার প্রশিক্ষণের ব্যবস্থা করে। তারা প্রশিক্ষণ নিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে এবং বাংলাদেশের বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এসবের পাশাপাশি 1971 সালের সেপ্টেম্বরে ভারতীয় সেনাবাহিনীর একটি দল পূর্ব বাংলায় মোতায়েন করা হয়। মুক্তিযুদ্ধে সহযোগিতার জন্য ভারত মিত্রবাহিনী গঠন করে। অপারেশন জ্যাকপট নামক আক্রমণে মিত্রবাহিনী বাংলাদেশের পক্ষে লড়াই করে। লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরার নেতৃত্বে মিত্রবাহিনী 1971 সালের 21 নভেম্বর মুক্তিবাহিনীর সঙ্গে মিলে যৌথ বাহিনী গঠন করে। এরপর 1971 সালের 3রা ডিসেম্বর হঠাৎ পাকিস্তানি বিমান বাহিনী ভারতের কয়েকটি বিমান ঘাঁটিতে অভিযান চালায়। এর ফলে যৌথ বাহিনী একযোগে স্থল, নৌ ও আকাশপথে অভিযান পরিচালনা করে। যৌথ বাহিনীর তীব্র অভিযানে 1971 সালের 16 ডিসেম্বর পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য হয়। যৌথ বাহিনীর আরেকটি নাম ছিল মুক্তি বাহিনী। ভারত ও বাংলাদেশ বন্ধু রাষ্ট্র হিসেবে গোটা বিশ্বে পরিচিত। কিন্তু এই বন্ধু রাষ্ট্র তকমাটি হঠাৎ করে আসেনি। এটি এসেছে পারস্পরিক সাহায্য আর সহযোগিতার মাধ্যমে। আর এই সহযোগিতার ক্ষেত্রে ভারত সরকার 1971 সালে যে উদারতা দেখিয়েছে, বাংলাদেশ তা কখনো ভুলবে না। নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। যতদিন এই দেহে প্রাণ থাকবে ততদিন আমি ভারতবর্ষের প্রতি কৃতজ্ঞ থাকব। আমার বিবেক সেটাই বলে। এই ভারতবর্ষ আমাদের মুক্তিযুদ্ধের সময় আমাদের প্রায় 1 কোটি মানুষকে আশ্রয় দিয়েছিল। শুধু আশ্রয় না, তাদের কাপড় দিয়েছিল, তাদের খাদ্য দিয়েছিল, তাদের মাথার উপর ছাদ দিয়েছিল। তারা আমাদেরকে মুক্তিযুদ্ধে অস্ত্র দিয়েছিল, তাদের সেনাবাহিনী দিয়েছিল, এমনকি তাদের দেশে আমাদেরকে ট্রেনিং পর্যন্ত দিয়েছিল। তা আমরা কৃতজ্ঞ থাকবো না তাদের প্রতি? আমাদের বিবেক তো তাই বলে, আমাদের মনুষ্য তো তাই বলে। তারা আমাদের বন্ধু রাষ্ট্র, তারা আমাদের প্রতিবেশী রাষ্ট্র। প্রতিবেশী রাষ্ট্রকে তো টপকিয়ে আমার পক্ষে যাওয়া সম্ভব না। আর তাদের এত বড় প্রতিদান আমি ভুলে যাব একজন মানুষ হিসেবে, সেই বেইমানিও আমার পক্ষে করা সম্ভব না। তাই বলবো, অবশ্যই আমি ভারতের দালাল। আমি ভারতের দালাল এই কারণ আমি আমার মানচিত্রের দালাল, আমি আমার 71-এর দালাল, আমি আমার জাতীয় সঙ্গীতের দালাল, আমি আমার পতাকার দালাল, আমি আমার বাংলাদেশের দালাল। আর বাংলাদেশের দালাল বলেই ভারতের দালাল আমাকে হতেই হবে।
তাই না? মনুষ্যত্ব বলে একটা কথা আছে, বিবেক বলে একটা কথা আছে। এত বড় বেঈমান তো হতে পারবো না। এই ইতিহাস অস্বীকার করার মতন সামর্থ্য, ক্ষমতা, বিবেক কোনো কিছুই আমার নেই। জি, আমি ভারতের দালাল।